সারা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থায় কোনো সংরক্ষণ না থাকা, সরকারি চাকরিতে কোনো সংরক্ষণ না থাকা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত বা সারা ভারতবর্ষের বুকে যত দল রাজনীতি করেছে তারা প্রত্যেকেই উচ্চ বর্ণ উচ্চ শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে। আইএসএফ সেই সমীকরণে বাধা এক বিচারপতির বাড়িতে গিয়ে আপনার পোস্টার লাগিয়ে তাকে কুলসিত করার চেষ্টা করছে, তার বিরোধিতা করেছে, এজলাস বয়কট করছে, বাজে মন্তব্য করছে, তার বিরোধিতা করছি। আর আমরাই যদি শূন্য জজ, আমাদের হয়তো আমাদের জন্য যদি দেখাতে আপাত দৃষ্টিতে আমাদের সংখ্যা কমে গেল লোকের সংখ্যা, তার জন্য আমরা মন্তব্য করবো, এটা হতে পারে না। আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি, সুতরাং আমাদের স্যাক্রিফাইস করতে হবে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দিন যাপন হবে। কিন্তু স্বাধীনতার পর রাজ্যে এরকম একটা সভা দেখলো যেখানে সংবাদ মাধ্যম আর একদিকে আপনাদের রাজ্য নেতৃত্ব এবং ঝাড়খণ্ডের নেতৃত্ব যোগ দিয়েছিলেন, প্রায় হাতে করে 15 থেকে 20 জন। এটা তো একটা ডিভিশন বেঞ্চে আপনাদের ইনডোরে করে দিল, আউটডোর থেকে ইনডোরে চলে গেল। আপনারা আমি দেখলাম ঘড়ির কাঁটা 4:30 ঠিক 4:29 সভা কিন্তু শেষ করে দিয়েছে নওশাদ থেকে। এটা গেল বছরের কিছু বিশৃঙ্খল আচরণ, সেটাকে ঢাকতে কি আইএসএফ আরও বেশি কত সুশৃঙ্খল হতে পারে, তার একটা উদাহরণ তুলে দেবেন? গত বছর আইএসএফ কিছু বিশৃঙ্খলা করেনি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে প্রভাবিত করছে, তারা আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে লাঠিচার্জ করাচ্ছে, আমাদের কর্মীদেরকে মারধর করাচ্ছে, আমাকেও অন্যায়ভাবে আটকে রেখেছে। আপনারা নিশ্চিতভাবে জানেন আমরা জামিন পেয়েছি হাইকোর্টে গিয়ে। হাইকোর্টে জামিন পেতে গেলে বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কোনো কন্ডিশন থাকে, অনেক ক্ষেত্রে কন্ডিশন থাকে না। আমাদের জামিনের সময় আপনারাও খবর করেছেন কোনো কন্ডিশন রেখেছিল জজ সাহেব জানতে চেয়েছিল, কিছু ডকুমেন্টসও করতে বলেছিল, সরকারের পক্ষ থেকে, স্টেটের পক্ষ থেকে টাইম চেয়েছে, দেবো জাস্ট টাইম কিল করেছে, কিন্তু আমাদের এগেনস্টে কোনো প্রমাণ দেখাতে পারেনি। উপরন্তু আমরা পুলিশের সহযোগিতার কথা ওখানে বলেছি। পুলিশ এবং তৃণমূলের কিছু লোক মিলে আমাদের ওই প্রোগ্রাম শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে ডিস্টার্ব করেছে। দেখুন, আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিই, আমরা অমন নয় যে প্রধান বিচারপতির বেঞ্চ আমাদেরকে ইনডোরে পাঠিয়েছে, সিঙ্গেল বেঞ্চের 1000 জন 15টা গাড়ির কথা বলেছে, তার জন্য যে ওই জজের সম্পর্কে, আইন ব্যবস্থার সম্পর্কে কিছু মন্তব্য করবো, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা বিচার ব্যবস্থার হয়ে কথা বলি। আমরা যখন এক বিচারপতির স্বামীকে সিআইডিকে ডেকে বারবার ডিস্টার্ব করানো হচ্ছে সিআইডি দিয়ে, ওই সিআইডির বিরোধিতা করেছি, রাজ্য সরকারের বিরোধিতা করেছি। এনআইআরএফ র্যাঙ্কেও ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটিদের যে, সেখানেও কিন্তু পিছনের দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে আমরা দেখছি শুধুমাত্র ভাষণবাজি করে, মানুষের আবেগকে নিয়ে, মানুষের সেন্টিমেন্টকে নিয়ে এরা টিকে থাকতে চাইছে। যখনই আমরা টু দ্য পয়েন্ট কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না। সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান, মাননীয় ক্ষমতায় আসার আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, একটাও তো বাস্তবায়ন হয়নি। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তারও 12 বছর অতিবাহিত হতে যাচ্ছে, এই সরকারের প্রায় 11 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারলো না। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ, আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে। এ কথাগুলি যখন আমরা বলছি তখনই আইএসএফকে কিভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে। আইএসএফকে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন, তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে, সেই তৎপরতার সাথে যদি বাংলায় 100 দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতো, আনার ব্যবস্থা করতো, তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম। আমরা ভুলে যাচ্ছি না, সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্য এবং ইউনিয়নের সাথে, স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু আমরা কি দেখছি, শুধু নাটক হচ্ছে। রাজ্যপাল ভবনের সামনে 144 ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল, সেখানে মিটিং, সেখানে অবস্থান করে, সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে, কিন্তু সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে কেসে যেতে পারছে না, আইনের দ্বারস্থ হচ্ছে না। আবার উপরন্ত কি দেখছি, একটা রাজনৈতিক দলের মিটিং মিছিলকে আটকানোর জন্য এজি স্যারের মতো গুরুত্বপূর্ণ পোস্টকে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। আসলে গুড়াই তো গলদ। 100 দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে? প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড এরা বানিয়েছে। কাদের নেতৃত্ব হয়েছে?
তৃণমূলের নেতৃত্বে হয়েছে, তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে। সেই জন্য এরা জনমানুষে শুধু নাটক ছাড়া আর কিছু করছে না। তাই বন্ধুগণ, জবাব আমাদেরকে যোগ্য জবাব সময়ে দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে। কারণ আমাদের দলে ওই তুই বোম বাঁধিস, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাদের প্রশ্রয় নয়। আমাদের দল ছোট হতে পারে, আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা। আজকে বড় বড় কথা বলছেন মাননীয়া, তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয়, তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে। দুটো পাতা একটা কুড়ি তুলতে হয়, তিনি এটা ভালো করে জানেন। কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে 2015-16 থেকে 2024 হচ্ছে, প্রায় 22 থেকে 23 বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না। কি সরকার চলছে? এটা সার্কাস চলছে। আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত? মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই, আমাকে লিখিত উত্তর দেবে। কিন্তু দুঃখের বিষয়, বছর পার হয়ে যাচ্ছে, নতুন বছরে পদার্পণ করলাম, এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না। আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসনামলে অপদস্থ মন্ত্রীর কাছে হয়তো নাই, এরা দপ্তর চালাচ্ছে। এই প্রশ্নগুলো যখন করি, যখন উত্তর দিতে পারে না, তখন বিধানসভার মধ্যে মুখ চাওয়াচাই করে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক যখন কৃষিমন্ত্রীকে প্রশ্ন করে, আপনারা তো বলছেন কৃষকের 3 গুণ আয় বেড়েছে, কিন্তু আজকের ডেটে পশ্চিমবাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড় আয় কত, সে উত্তর দিতে পারছেন না, একে অপরের মুখ চাওয়াচাই করছে। বাইরে বেরিয়ে আইএসএফ এর মুখ কিভাবে বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে। প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে, আমরা ওখানে সেলফি তুলতে যাইনি, কারো ছবি দেখিয়ে বিধানসভার মধ্যে যায়নি, কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি। ভাঙড়ের মানুষের ভোট পেয়ে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি। আজকে আমাদের রাজ্যের বিধানসভা দেওয়া তথ্য, কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য, 70% মানুষ কৃষি কাজের সাথে যুক্ত। আর প্রায় 1 কোটির উপরে 1 লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন, ঘোষণা করছেন। গতকাল কয়েকদিন আগে বিধানসভায় এভিডেন্স ছিল, এক আইএস অফিসার এসেছিলেন, তাকেও আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড় আয় কত, তারাও মুখ চাওয়াচাই করছে। সামান্য একটা ছোট্ট ছেলে, স্বল্প বয়সী ছেলে আইএস অফিসারের যদি ঘাম বার করে নেয়,